উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বাজারের একটা বেশ অন্যরকম দিন নিয়ে আলোচনা করব। একটা দারুণ ইন্টারেস্টিং দিন ছিল আজ। আজকের তারিখ ৩ নভেম্বর ২০২৫। দেখুন, পরপর দুদিন ধরে বাজার পড়ছিল, তারপরে আজ ইন্ডিয়ান শেয়ার মার্কেট বন্ধ হলো সামান্য লাভের মুখ দেখে। কিন্তু ওই সামান্য লাভের পেছনে ছিল সারাদিনের যাকে বলে রোলার কোস্টার রাইড, ব্যাপক অস্থিরতা। একদিকে যখন সেন্সেক্স, নিফটির মতো বড় সূচকগুলো প্রায় সপাট প্রায় একই জায়গায় রইল, তখন বাজারের ভেতরে ছবিটা কিন্তু ছিল একেবারে অন্যরকম। মিড ক্যাপ, স্মল ক্যাপ স্টকগুলো রীতিমতো দৌড়ালো, আর রিয়ালটি, পিএসইউ ব্যাংকের মতো কিছু সেক্টর তো দারুণ তেজি দেখালো। এই যে ফারাকটা বড় সূচক আর ভেতরের বাজারের মধ্যে, এই বৈপরীত্যটা কেন? বাজার কি সত্যিই ঘুরে দাঁড়াচ্ছে, নাকি এটা একটা সাময়িক স্বস্তি, অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে না তো? আসুন উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে আজকের এই বাজারের ভেতরের খবরটা একটু খুঁটিয়ে দেখি। আজকের এই আলোচনায় আমরা ৩ নভেম্বর ২০২৫-এর ভারতীয় স্টক মার্কেটের পারফরমেন্সের একটা গভীর বিশ্লেষণ করব। বিশেষ করে নজর থাকবে এই যে Q2 FY26 কর্পোরেট আর্নিংস বেরোচ্ছে, সেগুলোর প্রভাবের উপর। আর জানব বাজারের সামগ্রিক মেজাজটা ঠিক কোন দিকে যাচ্ছে। উই লার্ন ইনভেস্টিং আপনাদের জন্য এই পুরো বিশ্লেষণটা নিয়ে এসেছে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বাজারের পোস্টমর্টেম। প্রথমেই দেখে নিই হেডলাইন ইন্ডেক্সগুলো, প্রধান সূচকগুলো কি অবস্থায় রইল। একদম প্রথমেই প্রধান সূচকগুলোর দিকে তাকানো যাক। দেখুন, দিনের শুরুটা কিন্তু ভালো ছিল না, বেশ দুর্বল ছিল। গিফট নিফটি যেমনটা ইঙ্গিত দিচ্ছিল নেতিবাচক, বাজারও সেভাবেই খুলেছিল। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো বাজারের ভেতরের শক্তিটা দেখুন। শুরুর ওই পতন সামলে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো মার্কেট। যদি ক্লোজিং লেভেলের কথা বলি, বিএসই সেন্সেক্স দিনের সর্বনিম্ন স্তর থেকে অনেকটা উঠে এসে ইন্ট্রাডে হাই প্রায় ৮৪,১২৭ ছুঁয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য খুব সামান্যই, মাত্র ৩৯.৭৮ পয়েন্ট, 0.05% বেড়ে ৮৩,৯৭৮.৪৯ বন্ধ হয়েছে। আর নিফটি 50, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা লেভেল, ২৫,৭৫০-এর মনস্তাত্ত্বিক স্তরটা আবার পুনরুদ্ধার করে ফেলল। দিন শেষে ৪১.২৫ পয়েন্ট বা 0.16% বেড়ে ২৫,৭৬৩.৩৫-এ ক্লোজ করেছে। এর তাৎপর্যটা কিন্তু শুধু এই সামান্য লাভটুকুই নয়, এটা বুলসদের দিক থেকে একটা বেশ সফল প্রতিরোধ ছিল বলা যায়। আগের দুদিনের যে টানা পতন চলছিল, সেটাকে আজ আটকে দিল। এটা পরিষ্কার দেখাচ্ছে যে নিচের লেভেলগুলোতে কেনার বেশ ভালো রকম আগ্রহ তৈরি হয়েছে, বায়াররা অ্যাক্টিভ ছিল। একদম ঠিক। কিন্তু আমার মনে হচ্ছিল কি জানেন, আজকের দিনের আসল গল্পটা বোধহয় লুকিয়েছিল ব্রডার মার্কেটে। যখন হেডলাইন সূচকগুলো প্রায় নড়াচড়া করলই না, ফ্ল্যাট রইল, তখন নিফটি মিডক্যাপ ১০০ সূচক লাফিয়েছে 0.77%, আর নিফটি স্মল ক্যাপ ১০০ সূচক বেড়েছে 0.72%। এটা তো বেশ বড় ফারাক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল, তাই না? অবশ্যই অবশ্যই। এর মানে হলো বিনিয়োগকারীদের মধ্যে রিস্ক নেওয়ার ইচ্ছেটা কিন্তু কমে যায়নি। মনে হচ্ছে লার্জ ক্যাপ স্টকগুলো অক্টোবরের দারুণ র্যালির পর একটু থমকে দাঁড়িয়েছে, হয়তো একটু বিশ্রাম নিচ্ছে। আর সেই সুযোগে টাকাটা ঘুরে মিড ও স্মল ক্যাপ সেগমেন্টে ঢুকছে, যেখানে হয়তো গ্রোথের সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। আমাদের বিশ্লেষণে উই লার্ন ইনভেস্টিং মনে করে এটা বাজারের অভ্যন্তরীণ স্বাস্থ্য, মার্কেট ব্রেথ, সেটার একটা খুব পজিটিভ লক্ষণ। শুধু তাই নয়, টেকনিক্যালিও কিন্তু কিছু জরুরি জিনিস ঘটেছে আজ। নিফটি 50 দেখুন ২৫,৭৪০ লেভেলে একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট পেয়েছে আজ। টেকনিক্যাল চার্টে যদি দেখেন, এটা হলো সাম্প্রতিক যে আপট্রেন্ডটা চলছিল, তার 23% ফিবোনাচি রিট্রেসমেন্ট লেভেল। ও আচ্ছা, ফিবোনাচি লেভেল। হ্যাঁ, সহজ কথায় বললে আগের র্যালির পর এটা একটা স্বাভাবিক কারেকশনের জায়গা, যেখান থেকে টেকনিক্যালি একটা বাউন্স ব্যাক আশা করা যায়। আর আজ ঠিক সেটাই হয়েছে। এই সাপোর্টটা আরও বড় পতন কিন্তু আটকে দিয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করার মতো, ডেইলি ক্যান্ডেলস্টিক চার্টে আজ একটা ছোট বডির ক্যান্ডেল তৈরি হয়েছে। ইনডিসাইসিভ। কিছুটা সেরকমই। এই ধরনের ক্যান্ডেল সাধারণত বাজারে ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা সাম্যাবস্থা বা কিছুটা দ্বিধার ইঙ্গিত দেয়। বাজার সাম্প্রতিক লাভের পর একটু থিতু হচ্ছে, যাকে বলে কনসলিডেশন চলছে। আর হ্যাঁ, ইন্ডিয়া ভিক্স বাজারের ভয়ের সূচক বা ভোলাটিলিটি ইন্ডেক্স, সেটা আজ একটু বেড়েছে, 4.28% বেড়ে 12.67-এ পৌঁছেছে। এটা একটু ভাবার বিষয়। কিন্তু বাজার তো প্রায় ফ্ল্যাট বা সামান্য পজিটিভ, অথচ ভিআইএক্স বাড়ছে।
তার মানে কি ট্রেডাররা একটু চিন্তিত? এটা একটা ভালো পয়েন্ট। সাধারণত ভিআইএক্স বাড়লে আমরা একটু সতর্ক হই, তবে আজকের কনটেক্সটে, মানে যেখানে বাজার নিচের স্তর থেকে রিকভার করেছে এবং ব্রডার মার্কেট শক্তিশালী, সেখানে এই ভিআইএক্স বৃদ্ধিকে মূলত কনসলিডেশন বা সেক্টর রোটেশনের একটা অংশ হিসেবে দেখাই হয়তো বেশি যুক্তিযুক্ত হবে। মানে ট্রেডাররা হয়তো তাদের পজিশন হেজ করছে, কারণ তারা সামনে হয়তো কিছু ভলিটিলিটি আশা করছে, কিন্তু এটাকে এখনই প্যানিক সেলিংয়ের ইঙ্গিত বলাটা ঠিক হবে না। আচ্ছা। বরং মনে হচ্ছে বাজার লিডারশিপ বদলাচ্ছে এবং পরবর্তী মুভের জন্য একটা বেস তৈরি করার চেষ্টা করছে। এটা একটা ক্লাসিক কনসলিডেশনের লক্ষণ। এখনই বিয়ারিশ রিভার্সাল ভাবার কারণ নেই। বোঝা গেল। তাহলে আজকের মূল সূচকগুলোর পারফরম্যান্স সংখ্যায় বললে এই রকম দাঁড়াচ্ছে। সেন্সেক্স 83,978.49 বেড়েছে 0.05%। নিফটি 50 25,763.35 বেড়েছে 0.16%। নিফটি ব্যাংক বেশ ভালো পারফর্ম করেছে, 58,101.45 বেড়েছে 0.56%। আর ব্রডার মার্কেট তো দারুণ, মিড ক্যাপ 100 প্লাস 0.77% আর স্মল ক্যাপ 100 প্লাস 0.72%। এবার একটু সেক্টরগুলোর দিকে নজর দেওয়া যাক, কারণ ওখানেই তো আসল অ্যাকশনটা ছিল মনে হচ্ছে। একদম ঠিক। আজকের বাজারের মূল আকর্ষণই ছিল সেক্টর রোটেশন। পরিষ্কার দেখা গেল যে কিছু সেক্টর থেকে টাকা বেরিয়ে অন্য সেক্টরে ঢুকছে। ডোমেস্টিক বা সাইক্লিক্যাল সেক্টরগুলোতে, মানে যেগুলো দেশের অর্থনীতির সাথে সরাসরি যুক্ত, সেগুলোতে জোরদার কেনাকাটা দেখা গেছে। অন্যদিকে ডিফেন্সিভ বা এক্সপোর্ট নির্ভর সেক্টর, যেমন ধরুন আইটি বা এফএমসিজি, সেগুলোতে প্রফিট বুকিং হয়েছে। লিডিং সেক্টরগুলোর কথা বললে দিনের সেরা পারফর্মার ছিল নিফটি রিয়েলটি ইন্ডেক্স, দারুণ বেড়েছে 2.23%। বাহ, 2.23% মানে তো বেশ অনেকটা। হ্যাঁ, এটা দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যকলাপ এবং হাই বেটা সেগমেন্টে, মানে যেখানে ঝুঁকি ও রিটার্ন দুটোই বেশি, সেখানে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সোভার মতো স্টকের পজিটিভ টেকনিক্যাল আউটলুকও হয়তো এই সেক্টরকে কিছুটা সাহায্য করেছে। আর একটা স্ট্যান্ড আউট পারফর্মার ছিল নিফটি পিএসইউ ব্যাংক। এই ইন্ডেক্স 1.92% বেড়ে একেবারে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পিএসই ব্যাংক আবার নতুন হাই, এর কারণ কি? রেজাল্ট ভালো আসছে? হ্যাঁ, তার পিছনে বেশ কয়েকটা কারণ কাজ করেছে। কিছু বড় পিএসইউ ব্যাংকের শক্তিশালী Q2 রেজাল্ট তো আছেই, সাথে অ্যাসেট কোয়ালিটির ক্রমাগত উন্নতি হচ্ছে, সেটাও একটা বড় ফ্যাক্টর। আর বাজারে একটা গুজবও ভাসছে যে সরকার হয়তো পিএসইউ ব্যাংকগুলোতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই লিমিট বাড়াতে পারে। এই সম্ভাবনাটাও দাম বাড়াতে সাহায্য করছে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু লক্ষ্য করার মতো। দেখুন, পুরো নিফটি ব্যাংক ইন্ডেক্স বেড়েছে 0.56%, যেটা মন্দ নয়, কিন্তু এর সিংহভাগটাই এসেছে পিএসইউ ব্যাংক প্লাস 1.92% থেকে। সেখানে নিফটি প্রাইভেট ব্যাংক বেড়েছে অনেক কম, মাত্র 0.35%। উই লার্ন ইনভেস্টিং এটাকে একটা গুরুত্বপূর্ণ থিম্যাটিক শিফট হিসাবে দেখছে। মনে হচ্ছে বিনিয়োগকারীরা শুধু ভালো রেজাল্টের জন্য নয়, বরং পিএসইউ ব্যাংকগুলোর তুলনামূলকভাবে আকর্ষণীয় ভ্যালুয়েশন আর সরকারি পলিসির কারণে সম্ভাব্য রি-রেটিংয়ের আশায় ঝুঁকছে। এই ট্রেন্ডটা কি আরও কিছুদিন চলতে পারে বলে মনে হয়? মনে তো হচ্ছে এটা শুধু আজকের বা কোয়ার্টারলি রেজাল্টের রিয়াকশন নাও হতে পারে। একটা আন্ডারকারেন্ট তৈরি হয়েছে পিএসইউ ব্যাংক নিয়ে, দেখা যাক। এছাড়াও নিফটি ফার্মা সেক্টরও আজ বেশ ভালো পারফর্ম করেছে, 1.20% বেড়েছে। গ্ল্যান্ড ফার্মার রেজাল্ট খুব ভালো এসছে, 12% লাভ বৃদ্ধি, তার একটা প্রভাব পড়েছে। ডিফেন্সিভ হিসেবে ফার্মা সেক্টরে আবার নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। অন্যদিকে কয়েকটা সেক্টরে কিন্তু সেলিং প্রেশার বেশ ভালোই ছিল। দিনের সবচেয়ে বড় লুজার ছিল নিফটি কনজিউমার ডিউরেবলস, 0.29% কমেছে। এর প্রধান কারণ টাইটান কোম্পানিতে প্রফিট বুকিং। মজার ব্যাপার হলো টাইটানের Q2 রেজাল্ট কিন্তু বেশ ভালো ছিল। হ্যাঁ, আমিও দেখলাম। ভালো রেজাল্টের পরেও পড়ল কেন? মনে হচ্ছে এই পজিটিভ খবরটা হয়তো আগেই স্টকের দামে বানিয়ে হয়ে গিয়েছিল, যাকে বলে প্রাইস 10। বাজার হয়তো আরও বেশি কিছু আশা করেছিল। এছাড়া নিফটি আইটি এবং নিফটি এফএমসিজি
এই দুটো বড় ডিফেন্সিভ সেক্টরও আজ লালে বন্ধ হয়েছে, যথাক্রমে 0.17% এবং 0.10% কমেছে। আইটি সূচক কমার একটা কারণ হতে পারে ইউএস ফেডারেল রিজার্ভ যে খুব তাড়াতাড়ি ইন্টারেস্ট রেট কমাবে সেই আশাটা কিছুটা কমে যাওয়া। ওহ, তাই হবে হয়তো। আর টাটা কনসালটেন্সি সার্ভিসেস মানে টিসিএস -1.26% এবং আইটিসি -1.51% এর মতো হেভিওয়েট স্টকের পতনও এই সূচকগুলোকে নিচে টেনে ধরেছে। তাহলে চলুন সংখ্যায় দেখি সেরা আর পিছিয়ে থাকা সেক্টরগুলো। আজকের টপ গেনার্স ছিল রিয়ালিটি +2.23%, তারপর পিএসইউ ব্যাংক +1.92% আর ফার্মা +1.20%। আর টপ লুজার্স ছিল কনজিউমার ডিউরেবলস -0.29%, আইটি -0.17% আর এফএমসিজি -0.10%। বেশ, সেক্টরের পর এবার তো স্টক স্পেসিফিক অ্যাকশনে আসতেই হবে, কারণ ওখানেই তো রেজাল্টের প্রভাবটা সরাসরি দেখা গেছে আজ। ঠিক তাই, আজকের দিনের আসল চালিকা শক্তি ছিল স্টক স্পেসিফিক মুভমেন্ট, আর তার পিছনে মূল কারণ ছিল কোম্পানিগুলোর Q2 FY26 রেজাল্ট। আজ তো প্রায় 70টার বেশি কোম্পানি তাদের রেজাল্ট ঘোষণা করার কথা ছিল, যার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নামও ছিল। টপ গেনার্সের দিকে যদি তাকাই, নিফটি 50-র মধ্যে সেরা পারফর্মার ছিল শ্রীরাম ফাইন্যান্স। দারুণ মুভ, স্টকটি 6.18% বেড়ে 795.55 এর মাঝে বন্ধ হয়েছে। 6% বেশি, কারণটা তো নিশ্চয়ই রেজাল্ট। একদম, কারণটা খুব পরিষ্কার, প্রত্যাশার চেয়ে বেশ ভালো Q2 রেজাল্ট। কোম্পানি 11% ইয়ার অন ইয়ার নেট প্রফিট বৃদ্ধি রিপোর্ট করেছে, যা টাকার অঙ্কে 2307 কোটি হয়েছে। এটা নিঃসন্দেহে বাজারের এক্সপেকটেশনকে বিট করেছে। টাটা কনজিউমার প্রোডাক্টসও ভালো পারফর্ম করেছে, 2.62% বেড়েছে। এদের Q2 কনসলিডেটেড নেট প্রফিট 11% ইয়ার অন ইয়ার বেড়ে 397 কোটি হয়েছে, আর রেভিনিউ গ্রোথ ছিল 18%। এটাও বেশ ভালো ফল। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বা এমএনএমও 1.89% বেড়েছে। এর কারণ হলো অক্টোবরে এদের গাড়ি বিক্রি রেকর্ড ছুঁয়েছে। বিশেষ করে এদের হাই মার্জিন এসইউভি সেগমেন্টে দারুণ পারফরমেন্স দেখিয়েছে কোম্পানি। এগুলো তো গেল গেইনারদের কথা, কিন্তু আমার মতে সবচেয়ে শিক্ষণীয় বা মজার কেসটা হলো টপ লুজারদের মধ্যে। মারুতি সুজুকি ছিল নিফটি 50 টপ লুজার, স্টকটা পড়েছে 3.41%। আশ্চর্যের বিষয় হলো কোম্পানি কিন্তু বেশ ভালো নম্বর রিপোর্ট করেছে, 8% ইয়ার অন ইয়ার প্রফিট আর অক্টোবরে 7% সেলস গ্রোথ। ভালো রেজাল্টের পরেও এত বড় পতন, এটা কেন হলো? এটাই আজকের বাজারের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলোর একটা। উই লার্ন ইনভেস্টিং এর বিশ্লেষণ কি বলছে? দেখুন, উই লার্ন ইনভেস্টিংয়ের বিশ্লেষণ বলছে এই প্যারাডক্সিক্যাল রিয়াকশন বা আপাত দৃষ্টিতে উল্টো প্রতিক্রিয়া আসলে বাজারের আকাশ ছোঁয়া প্রত্যাশার প্রতিফলন। ভালো রেজাল্ট হয়তো আগেই স্টকের দামে ফ্যাক্টর ইন হয়ে গিয়েছিল। বাজার হয়তো আরও অসাধারণ, আরও চমকপ্রদ কিছুর আশা করছিল, অথবা ভবিষ্যতের মার্জিন নিয়ে কিছুটা চিন্তিত। মানে এখান থেকে একটা বড় শিক্ষা হলো বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে যে স্টকগুলো প্রিমিয়াম ভ্যালুয়েশনে ট্রেড করছে তাদের জন্য শুধু ভালো রেজাল্ট যথেষ্ট নয়, বাজার অসাধারণ বা এক্সেপশনাল কিছু চাইছে। শুধু পাশ করলেই হবে না, র্যাঙ্ক করতে হবে। একদম ঠিক বলেছেন, এটাই বাজারের মেসেজ। এছাড়াও আইটিসি আর টিসিএস এর মতো হেভিওয়েটও আজ পড়েছে, তাই না? যথাক্রমে 1.51% আর 1.26%। হ্যাঁ, এর পিছনে কিছুটা কারণ লার্জ ক্যাপে প্রফিট বুকিং আর কিছুটা স্টক স্পেসিফিক কারণ। যেমন আইটিসির অ্যাগ্রি বিজনেস সেগমেন্টে দুর্বল পারফরমেন্স ছিল, আর টিসিএসের ক্ষেত্রে ওই ইউএস রেট কাট নিয়ে আশা কিছুটা কমে যাওয়া, এগুলোর প্রভাব পড়েছে। তাহলে মূল স্টকগুলোর মুভমেন্ট আর তার কারণগুলো যদি সংক্ষেপে বলি, শ্রীরাম ফাইন্যান্স +6.8%, তার শক্তিশালী Q2 রেজাল্টের জোরে ওপরে। টাটা কনজিউমার প্রোডাক্টস +2.62%, প্রত্যাশার চেয়ে ভালো Q2 প্রফিটের কারণে বেড়েছে। এমএনএম +1.89%, অক্টোবরের রেকর্ড সেলের খবরে লাফিয়েছে। অন্যদিকে মারুতি সুজুকি -3.41% পড়েছে, কারণ ভালো রেজাল্ট সত্ত্বেও সম্ভবত আকাশ ছোঁয়া প্রত্যাশা পূরণ করতে পারেনি। আর আইটিসি -1.51% এবং টিসিএস -1.26% পড়েছে মূলত প্রফিট বুকিং এবং কিছু সেক্টর ও স্টক সম্পর্কিত নির্দিষ্ট কারণে। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং, আজকের বাজারের বিস্তারিত বিশ্লেষণ। বেশ, তাহলে আজকের আলোচনার মূল বিষয়গুলো একবার ঝট করে ঝালিয়ে নেওয়া যাক। বাজার বন্ধ হলো সামান্য লাভে, কিন্তু সারাদিন অস্থিরতা ছিল চোখে পড়ার মতো। ব্রডার মার্কেট মানে মিড ক্যাপ আর স্মল ক্যাপ দারুণ পারফর্ম করেছে, যা বাজারের ভেতরের শক্তি দেখাচ্ছে। সেক্টর রোটেশন ছিল দিনের মূল থিম।
একদিকে রিয়ালটি, পিএসইউ ব্যাংকস দুরন্ত গতিতে, অন্যদিকে কনজিউমার ডিউরেবলস, আইটি, এফএমসিজি কিছুটা চাপে। আর সবচেয়ে বড় প্রভাব ফেলেছে Q2 রেজাল্ট। কিছু স্টক যেমন শ্রীরাম ফাইন্যান্স ভালো রেজাল্টে লাফিয়েছে, কিন্তু মারুতির মতো স্টক ভালো রেজাল্ট দেওয়ার সত্ত্বেও প্রত্যাশা পূরণ না করতে পারায় পড়েছে, যা বাজারের বর্তমান মানসিকতার একটা দারুণ উদাহরণ। এই প্রসঙ্গে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর্সদের ভূমিকা। বিশেষ করে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স মানে এফআইআই এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স মানে ডিআইআইদের মধ্যেকার টাকার লেনদেন বাজারের দিক নির্দেশনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের ৩রা নভেম্বরের সম্পূর্ণ ডেটা তো দিনের শেষে আসবে, কিন্তু আগের সেশনের 31শে অক্টোবরের ডেটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং ছবি দেখাচ্ছে। কি দেখাচ্ছে সেই ডেটা? 31শে অক্টোবর এফআইআইরা ক্যাশ সেগমেন্টে নেট ৬,৭৬৯.34 কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছে। একদিনে প্রায় ৬,৮০০ কোটি টাকার বিক্রি, এটা একটা বিরাট অঙ্ক। বাপরে, এত সেলিং! তাহলে তো বাজার অনেকটা পড়ার কথা ছিল। সেটাই তো পয়েন্ট। কিন্তু বাজারের দিকে তাকিয়ে দেখুন, প্রায় পুরো বিক্রির চাপটাই কিন্তু ডিআইআইরা সামলে নিয়েছে। তারা ওই দিন নেট ৭,০৬৮.৪৪ কোটি টাকার মূল্যের শেয়ার কিনেছে, এফআইআই যা বেচেছে তার থেকেও বেশি ডিআইআই কিনেছে। সত্যি, এফআইআই সেলিংয়ের থেকে ডিআইআই বাইং বেশি ছিল। হ্যাঁ, বাজারের এই সহনশীলতা বা রেজিলিয়েন্সটা একবার ভাবুন। একদিনে এফআইআইদের এত বড় বিক্রির পরেও 31শে অক্টোবর বাজার পড়েছিল মাত্র 0.6%। এটা কিন্তু বাজারের পরিবর্তিত চরিত্রের একটা বিরাট প্রমাণ। আগেকার দিনে এত বড় এফআইআই সেলিং হলে বাজারে হয়তো বড়সড় পতন দেখা যেত। তা ঠিক। এর মূল কারণ হলো ডিআইআইদের ক্রমবর্ধমান শক্তি। এর পিছনে আছে দেশীয় সঞ্চয়ের ফাইন্যান্সিয়ালাইজেশন, মানুষের টাকা ব্যাংকের বদলে মিউচুয়াল ফান্ড, শেয়ার ইত্যাদিতে আসা। বিশেষ করে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানস বা এসআইপিস এর মাধ্যমে যে রেকর্ড পরিমাণ টাকা প্রতি মাসে বাজারে আসছে, সেটাই ডিআইআইদের এই ক্ষমতা দিচ্ছে। ডিআইআইরা এখন আর শুধু এফআইআই সেলিংয়ের সময় বাজারকে ধরে রাখার জন্য একটা ডিফেন্সিভ কুশন নয়, বরং তারা এখন বাজারের স্থিতিশীলতা বজায় রাখার এবং মার্কেটকে সাপোর্ট দেওয়ার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। এটা তো খুবই পজিটিভ একটা ডেভেলপমেন্ট। অবশ্যই। আমাদের বিশ্লেষণে উই লার্ন ইনভেস্টিং মনে করে এই কাঠামোগত পরিবর্তন বা স্ট্রাকচারাল শিফটটাই এখন বিশ্ববাজারের চাপ বা উথালপাথাল সত্ত্বেও ভারতীয় বাজারকে দেশীয় কারণগুলির উপর, বিশেষ করে কর্পোরেট আর্নিংসের উপর ফোকাস করতে সাহায্য করছে। দারুণ পয়েন্ট। এটা সত্যি বাজারের একটা বড় পরিবর্তন। এবার একটু গ্লোবাল আর ম্যাক্রো ইকোনমিক দিকটাও দেখে নেওয়া যাক, কারণ ওগুলোও তো বাজারের ওপর প্রভাব ফেলে। আন্তর্জাতিক পরিস্থিতি আজ বেশ মিশ্র ছিল, কোনো একমুখী স্পষ্ট দিশা ছিল না। এশিয়ান বাজারগুলোতে কোথাও উত্থান কোথাও পতন দেখা গেছে। যেমন দক্ষিণ কোরিয়ার বাজার বেড়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার বাজার পড়েছে, আর জাপানের বাজার আজ বন্ধ ছিল। ইউরোপের বাজারগুলো অবশ্য দিনের শুরুতে পজিটিভ খুলেছিল। মার্কিন বাজার আগের দিন বাড়লেও ইউএস ফেড চেয়ারের সাম্প্রতিক মন্তব্যে একটা সতর্কতার মেজাজ ছিল। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে ইন্টারেস্ট রেট কমানোটা কিন্তু নিশ্চিত নয়। তবে আমার মতে এখন ভারতের বাজারের জন্য একটা বড় চিন্তার কারণ হলো টাকার দামে ক্রমাগত পতন, ইউএসডি আইএনআর এক্সচেঞ্জ রেট। রুপিটা বেশ দুর্বল হচ্ছে। হ্যাঁ, ভারতীয় রুপি আজ আরও 5 পয়সা দুর্বল হয়ে ইউএস ডলারের মোকাবিলে 88.75-এ সেটেল হয়েছে। এটা তার সর্বকালের সর্বনিম্ন স্তর 88.81-এর খুব কাছে। এর কারণ অবশ্যই বিশ্বজুড়ে ডলারের শক্তিবৃদ্ধি, অপরিশোধিত তেলের দাম উঁচুর দিকে থাকা এবং অবশ্যই এফআইআই আউটফ্লো। উই লার্ন ইনভেস্টিং মনে করে এটা একটা বড় রিস্ক ফ্যাক্টর, যাকে আমরা ইগনোর করতে পারি না। কারণ টাকার দাম পড়লে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআইদের ডলার ভিত্তিক রিটার্ন কমে যায়। এর ফলে তারা আরও শেয়ার বিক্রি করতে উৎসাহিত হতে পারে। যদি কোনো কারণে রুপির দাম 89.00 এর মনস্তাত্ত্বিক স্তর ভেঙে আরও নিচে চলে যায়, তাহলে কিন্তু এফআইআই আউটফ্লো আরও বাড়তে পারে, যা বাজারের স্থিতিশীলতাকে বেশ কিছুটা ধাক্কা দিতে পারে। এটা সম্ভবত ভারতীয় বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ার টার্ম ম্যাক্রো রিস্ক। একদম ঠিক বলেছেন। রুপির মুভমেন্টের উপর কড়া নজর রাখতে হবে এখন। কমোডিটি প্রাইসের দিকে দেখলে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম স্থিতিশীল থাকলেও উঁচুর দিকেই ঘোরাফেরা করছে, প্রায় $64.88 প্রতি ব্যারেল।
এটা ভারতীয় অর্থনীতির জন্য একটা লাগাতার চিন্তার বিষয়, কারণ এর প্রভাব মুদ্রাস্ফীতি, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট এবং কোম্পানিগুলোর অপারেটিং মার্জিন সবকিছুর উপরই পড়ে। অন্যদিকে গোল্ড বা সোনার দাম অক্টোবরের রেকর্ড হাই থেকে কিছুটা নেমে এসছে। স্পট গোল্ড $৩,৯৭০ প্রতি আউন্সের কাছাকাছি ট্রেড করছিল, আর ডোমেস্টিক এমসিএক্স ফিউচার $১,২১,২০০ থেকে $১,২১,৭০০ প্রতি 10 গ্রাম রেঞ্জে ছিল। সোনার দাম কমাটা কি ভালো লক্ষণ, মানে রিস্ক কমছে? কিছুটা তাই। সোনার দামের এই সামান্য পতন ইঙ্গিত দেয় যে রিস্ক অ্যাভার্শন বা সেফ হেভেন অ্যাসেটের চাহিদা কিছুটা কমেছে, যা বাজারের বর্তমান কনসলিডেশন বা স্থিতিশীল হওয়ার ফেজের সাথে সঙ্গতিপূর্ণ। মানে বাজারে এখনই কোনো বড় প্যানিক নেই। তাহলে এই সব কিছুর ভিত্তিতে আগামীকালের অর্থাৎ ৪ নভেম্বর ২০২৫ জন্য কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে? হ্যাঁ, সেটাই ভাবছিলাম, কালকের জন্য কি করা উচিত? আমার মনে হচ্ছে এই কনসলিডেশন বা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট আরও কিছুদিন চলতে পারে। বাজারের পরবর্তী দিশা মূলত নির্ভর করবে বাকি কোম্পানিগুলোর কর্পোরেট আর্নিংস রিপোর্ট কেমন আসে তার ওপর। সূচকগুলো আপাতত একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আটকে আছে বলে মনে হচ্ছে। এই রেঞ্জ থেকে ব্রেকআউট বা ব্রেকডাউন হওয়ার জন্য নতুন কোনো শক্তিশালী ক্যাটালিস্ট বা কারণ দরকার, যেমন ধরুন কোনো বড় কোম্পানির খুব অসাধারণ রেজাল্ট বা ইনস্টিটিউশনাল ফ্লোতে কোনো বড়সড় পরিবর্তন। এই পরিস্থিতিতে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেল মাথায় রাখা খুব জরুরি। নিফটি 50-র জন্য উদ্দণ্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল হল 25,740, আজ যেখান থেকে ঘুরেছে। হ্যাঁ, 25,740। এটা যদি ভাঙে তাহলে পরের সাপোর্ট 25,600। ওপরের দিকে উদ্দণ্ড রেজিস্ট্যান্স হলো 25,900, আর তার উপরে 26,000 থেকে 26,100 জোনটা একটা বড় মনস্তাত্ত্বিক এবং টেকনিক্যাল বাধা। মানে 26,100 পেরোলে তবেই আপট্রেন্ড রিস্টার্ট হতে পারে। হ্যাঁ, ওই বাধা পেরোতে পারলে তবেই নতুন করে বুলিশ মোমেন্টাম তৈরি হতে পারে। নিফটি ব্যাংকের জন্য কি সাপোর্ট লেভেল হলো 57,800, আর উপরের দিকে 58,450 থেকে 58,500 রেজিস্ট্যান্স এলাকাটা খুব গুরুত্বপূর্ণ। এটা পার করতে পারলে তবেই নিফটি ব্যাংকে বুলিশ মোমেন্টাম ফিরবে এবং নতুন হাইয়ের দিকে যাত্রা শুরু হতে পারে। বেশ পরিষ্কার। তাহলে এই লেভেলগুলো মাথায় রেখে সম্ভাব্য সিনারিওগুলো কি হতে পারে যদি একটু ভেঙে বুঝিয়ে দেন, মানে সম্ভাবনা কেমন? অবশ্যই, আমরা মোটামুটি 3টে সিনারিও ভাবতে পারি এই মুহূর্তে। 1 নম্বর বেস কেস সিনারিও। এর সম্ভাবনা এই মুহূর্তে সবচেয়ে বেশি, ধরা যাক 60%। বাজার মূলত রেঞ্জ বাউন্ড থাকবে। নিফটি 50 সম্ভবত 26,600 থেকে 26,000-এর মধ্যেই ঘোরাফেরা করবে। স্টক স্পেসিফিক ভোলাটিলিটি খুব বেশি থাকবে, কারণ প্রচুর কোম্পানির রেজাল্ট আসছে। ডিআইআই কেনাকাটা এফআইআইদের মাঝারি মাপের বিক্রির চাপ সামলে নেবে, ফলে হেডলাইন সূচকগুলো মোটামুটি একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এটাই মোস্ট লাইকলি সিনারিও। হ্যাঁ। 2 নম্বর অপটিমিস্টিক সিনারিও। এর সম্ভাবনা ধরা যাক 25%। যদি কোনো কারণে নিফটি 50 ডিসাইসিভলি, মানে বেশ জোরের সাথে 26,100 রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ দিতে পারে, তাহলে নতুন করে শক্তিশালী কেনাকাটা শুরু হতে পারে। এর ট্রিগার হতে পারে কোনো বড় কোম্পানির খুব ভালো আর্নিংস রিপোর্ট, অথবা এফআইআইদের হঠাৎ করে নেট বায়ার হয়ে যাওয়া, কিংবা ইউএসডি আইএনআর রেটে কিছুটা উন্নতি। এই সিনারিওতে বাজার আবার নতুন অল টাইম হাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। আর রিস্ক, মানে খারাপ দিকটা? 3 নম্বর রিস্ক সিনারিও। এর সম্ভাবনা এই মুহূর্তে কম, ধরা যাক 15%। যদি নিফটি 25,740-এর ক্রুশিয়াল সাপোর্ট লেভেলটা ভেঙে নিচে চলে যায়, তাহলে একটা শার্প কারেকশন আসতে পারে। এর ট্রিগার হতে পারে গ্লোবাল মার্কেটে হঠাৎ কোনো বড় নেতিবাচক ঘটনা, কোনো হেভিওয়েট কোম্পানির খুব খারাপ রেজাল্ট, অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে টাকার দাম যদি 89.00 স্তর পেরিয়ে যায়, যা এফআইআই আউটফ্লোকে মারাত্মকভাবে বাড়িয়ে দিতে পারে। ও, তাহলে রুপি 89 ছাড়ালে কিন্তু বিপদ। বিনিয়োগকারীদের জন্য উই লার্ন ইনভেস্টিংয়ের পরামর্শ কি হবে? হ্যাঁ, কি করা উচিত এখন? আমাদের মতে এখন স্টক স্পেসিফিক থাকাটাই বুদ্ধিমানের কাজ, এবং ডিসিপ্লিন বজায় রেখে বাই অন ডিপ স্ট্র্যাটেজি মেনে চলা যেতে পারে, তবে সেটা করতে হবে বেছে বেছে। বিশেষ করে সেই সব কোম্পানিতে ফোকাস করা উচিত যাদের আর্নিংস গ্রোথ শক্তিশালী এবং ফরওয়ার্ড গাইডেন্স বা ভবিষ্যতের প্রভাঙ্গ পজিটিভ। আগামী কয়েকটা সেশনে খুব কাছ থেকে নজর রাখতে হবে ইউএসডি আইএনআর এক্সচেঞ্জ রেটের উপর, প্রতিদিনের এফআইআই ডিআই ফ্লো ডেটার উপর,
এবং অবশ্যই বাকি নিফটি 50 কোম্পানিগুলোর আর্নিংস রিপোর্টের উপর। একদম ঠিক, খুব ভালো বিশ্লেষণ। তাহলে আজকের বাজারের গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। বাজারের এই কনসোলিডেশন পর্ব, যেখানে একদিকে লাভ হজম হচ্ছে, অন্যদিকে সেক্টর রোটেশন চলছে, আর তার সাথে স্টক স্পেসিফিক অ্যাকশন ভরপুর, সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু যাওয়ার আগে একটা চিন্তার খোরাক রেখে যাই। ভাবার বিষয় হলো, বাজারের এই থিতু হওয়া বা কনসোলিডেশন কি আসলে নতুন করে একটা বড় র্যালির জন্য ভিত তৈরি করছে, একটা লঞ্চিং প্যাড তৈরি হচ্ছে, নাকি টাকার দামের পতন বা অন্য কোনো গ্লোবাল রিস্কের মতো ঝুঁকিগুলো বাজারকে নিচের দিকে টেনে নামাতে পারে? বাজার কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার বিষয়। উত্তরটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে। উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাজারের এরকম গভীর বিশ্লেষণ, আপডেটেড তথ্য এবং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা নিয়মিত পেতে উই লার্ন ইনভেস্টিং চ্যানেলটি অবশ্যই ফলো করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের বিশ্লেষণে।